মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে বেসিক্যালি তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে বিবিএ থার্ড ইয়ারে পড়ছো তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই কোর্সের চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এর দ্বিতীয় ক্লাস আমি নিতে যাচ্ছি। তোমরা জানো ইতিপূর্বে আমি একটি ক্লাস এই টপিকের উপরে অ্যারেঞ্জ করেছি। যেহেতু এটি একটি ভাস্ট সিলেবাস, এই অধ্যায়ের উপরে আমাকে 3 থেকে 4টি ক্লাস নিতে হচ্ছে। তো আজকে আমি যেটা করব সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছে বিগত বছরের একটি কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাতে যাচ্ছি। তো সেটি দেখানোর আগে নিশ্চয়ই তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রতিটি ক্লাসের আগে আমাদেরকে যেটি করতে হবে বেসিক্যালি সেটি হলো এই অধ্যায়ের ম্যাথমেটিক্স করার জন্য আমাদেরকে বেসিক কনসেপ্টটা নিয়ে নিতে হবে প্রত্যেকবার। তাহলে যেটি হবে, তোমার মধ্যে একটি বেসিক কনসেপ্ট ইমপ্রুভ হবে, ডেভেলপড হবে, এবং তার উপরে ভিত্তি করে তুমি রিয়েল পরীক্ষাতে কোশ্চেনটা আনসার করতে পারবে। সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। শুরুতেই আমি দেখো হোয়াইট বোর্ডটা দেখানোর চেষ্টা করছি এবং সেখানে বেসিক্যালি আমি আজকে কি পড়াতে যাচ্ছি সেটা আগেই বলেছি। হাউ টু ডিটারমাইন ম্যানুফ্যাকচারিং কস্ট আর প্রোডাকশন কস্ট, কীভাবে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা টোটাল প্রোডাকশন কস্ট ক্যালকুলেট করা হয়। ইন মাই লাস্ট ক্লাসে আমি যেটি বলেছিলাম সেটি হলো প্রতিষ্ঠান বেসিক্যালি যেহেতু দুই ধরনের হয়ে থাকে, একটি হলো মার্চেন্ডাইজিং কোম্পানি আর একটি হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি। Merchandising company হলো those organization who basically buy products and sell them in the local market. যারা পণ্যদ্রব্য ক্রয় করে বাজারে বিক্রি করে তাদেরকে মার্চেন্ডাইজিং কোম্পানি বলে। তো তাদের ক্ষেত্রে টোটাল কস্টটা একভাবে হিসাব করতে হবে। আর যদি প্রতিষ্ঠানটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, those organization who basically produce product and sell them in the local market, তো তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্টটা অন্যভাবে হিসাব করতে হবে। সো দুটি প্রতিষ্ঠানের জন্য দুটি ভিন্ন ভিন্ন ওয়েতে আমাদেরকে টোটাল কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সো যেহেতু এই অধ্যায়টা বেসিক্যালি টোটাল প্রোডাকশন কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যালকুলেশনের একটি অধ্যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে যেটি দেখাতে চাচ্ছি সেটি হলো দেখো একটি শিডিউল, যে শিডিউলটা আমি গতদিনে ব্যাখ্যা দিয়েছি, আজকে আমি একটু হোয়াইট বোর্ডে প্রেজেন্ট করে দেখাতে চাচ্ছি যে একটি ম্যানুফ্যাকচারিং কস্ট হিসাব করার জন্য যে 5টি শিডিউল তোমাকে মেনটেন করতে হয়, অর্থাৎ 5টি ধারাবাহিকতা যেটি তোমাকে মেনটেন করতে হয় সেটি একটু তোমরা দেখো। হোপফুলি তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ। আমি পুরো হোয়াইট বোর্ডটা একটু চেষ্টা করব প্রেজেন্ট করে দেখানো যায় কিনা। ওকে, তো তোমরা যেটি করবে সেটি হলো এমন 5টি খরচের সমন্বয়ে আমি বলেছিলাম টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা ক্যালকুলেট করতে হয়। এই 5টি খরচের শুরুতেই যে কস্টটা আমরা লিখে থাকি, অর্থাৎ একটি প্রতিষ্ঠান কোনো একটি প্রোডাক্ট যদি তৈরি করতে চায় তাহলে যে খরচটা তাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো ওই পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করার জন্য তাদেরকে কাঁচামাল ক্রয় করতে হবে, যেটিকে আমরা বলেছিলাম ডিরেক্ট র ম্যাটেরিয়ালস, প্রত্যক্ষ কাঁচামাল বা ডিরেক্ট ম্যাটেরিয়ালস, প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় করতে হবে। সাপোজ আমি একটা অ্যাজাম্পশন দেখাচ্ছি। সাপোজ ডিরেক্ট ম্যাটেরিয়ালস একটি প্রতিষ্ঠান ক্রয় করেছে, মনে করো অনলি 20,000 টাকা। এর সাথে ডিরেক্ট ম্যাটেরিয়ালসের সাথে ডিরেক্ট লেবার কস্ট, প্রত্যক্ষ শ্রম, ডিরেক্ট লেবার কস্ট অর্থাৎ প্রত্যক্ষ শ্রম যেটি সেটি যোগ করার পরে সাপোজ মনে করো ডিরেক্ট লেবার কস্ট হয়েছে একটি প্রতিষ্ঠানে এই 20,000 টাকার কাঁচামাল ক্রয় করে 10,000 টাকা শ্রম লেবার কস্ট পে করার পরে যেটি হয়েছে টোটাল যে 30,000 টাকা খরচ হলো, এর ফলে যেটি হয়েছে সেটি হলো কাঁচামালটা একটি প্রোডাক্টে রূপান্তরিত হয়েছে। এই খরচটাকে টোটাল এটির একটি নামকরণ করা হয়েছে, সেটি হলো এই খরচটার নাম হলো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়, প্রাইম কস্ট। আমি কিন্তু ইন সামারিতে এটি দেখাচ্ছি, ইন ডিটেলসে আমি দেখাবো আরেকটি ক্লাসে আমি বলেছি। সো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় হলো 30,000 টাকা, যে ব্যয়টা না করে ইউ ক্যান্ট ইমাজিন ফর প্রডিউসিং এ পার্টিকুলার প্রোডাক্ট। এটি হলো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এখন এই খরচটা করলেই কি একটি প্রোডাক্ট একটি স্বয়ংসম্পূর্ণ প্রোডাক্টে রূপান্তরিত হয়? তা কিন্তু হয় না। আমরা জানি ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল ছাড়াও কিছু ইনডিরেক্ট লেবার কস্ট থাকে। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ করার পরে অর্থাৎ প্রোডাক্টটাকে ডিজাইন করার ফলে এটি বাজারজাতকরণ করার মতো উপযোগী হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই এর সাথে কিছু ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা যোগ হয় বা কারখানার উপরিব্যয় আমরা বলে থাকি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা কারখানার উপরিব্যয়। সাপোজ 30,000 টাকা হলো প্রাইম কস্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়েছে মনে করো সাপোজ আরও 10,000 টাকা।
দিস ইজ মাই অ্যাজাম্পশন। তাহলে টোটাল দেখা গেল টোটাল প্রোডাকশন কস্ট এসছে বা টোটাল উৎপাদন ব্যয় হলো 40,000 টাকা। টোটাল প্রোডাকশন কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটির নামকরণ করা হয়েছে। টোটাল প্রোডাকশন কস্ট, টোটাল উৎপাদন ব্যয় হলো 40,000 টাকা। এখন প্রশ্ন হলো এই 40,000 টাকা খরচ হলো, এখন এটি বাজারে বিক্রি করতে হলে তোমাকে আরও কিছু খরচের সমন্বয় এখানে করতে হবে। এটি বাজারে বিক্রয় করতে হলে তোমার ট্রান্সপোর্টেশন কস্ট হবে, অর্থাৎ যারা সেলসম্যান থাকবে তাদের সেলস কমিশন পে করতে হতে পারে, যেটিকে আমরা বলে থাকি অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুটি খরচ যুক্ত হয়, এর সাথে আরও দুটি মেজার খরচ যুক্ত করতে হয়। তাহলে একটি আমরা ক্যালকুলেট করেছি প্রাইম কস্ট, আর একটি আমরা দেখালাম টোটাল প্রোডাকশন কস্ট। এটির সাথে আরও একটি খরচ যোগ করার পরে যেটি হবে সেটি হলো টোটাল কস্ট বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, টোটাল উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। তো এটির সাথে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স হলো বেসিক্যালি সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুটি খরচ যোগ করতে হবে। যেমনটি দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে। তো 40,000 টাকা সাপোজ আমি এটার সাথে সেলিং এক্সপেন্স হিসেবে, নিশ্চয় বুঝতেছে হোয়াইট বোর্ডের একটু লিমিটেশন আছে। সেলিং এক্সপেন্স আমি সংক্ষেপে লিখলাম বিক্রয় উপরিব্যয় বা ট্রান্সপোর্টেশন কস্ট, এবং সেলস কমিশন হিসেবে সে আমরা পেড করলাম মনে করো 5,000 টাকা, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো প্রশাসনিক উপরিব্যয়। এটি কোন ধরনের খরচ? বেসিক্যালি তোমরা জানো একটি প্রতিষ্ঠান রান করতে হলে ফ্যাক্টরি যারা সুপারভিশন করে এমন অ্যাডমিনিস্ট্রেশন দরকার, প্রশাসন দরকার। তো প্রশাসনে যারা কর্মরত তাদের স্যালারি পে করতে হয়, এবং প্রশাসনিক যে বিল্ডিং থাকে তার একটি ডেপ্রিসিয়েশন হতে পারে, প্রশাসনের মেনটেনেন্স খরচ হতে পারে। সো এটিকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা প্রশাসনিক উপরিব্যয়। সাপোজ মনে করো আরও 10,000 টাকা প্রশাসনিক উপরিব্যয় হলো, এই টোটাল 15,000 টাকা এখানে যোগ করার পরে আমাদের এই টোটাল 55,000 টাকা, যেটিকে আমরা বলছি টোটাল কস্ট বা টোটাল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, একটি উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়ও বলা যেতে পারে। অর্থাৎ টোটাল পণ্যটা বিক্রয়ের পূর্ব পর্যন্ত টোটাল কস্ট হয়েছে আমার 55,000 টাকা, যেটির আরেকটি ইংলিশ সিনোনিম হলো কস্ট অফ গুডস সোল্ড। ওকে, তো আজকে আমি যে কোশ্চেনটা সলভ করতে যাচ্ছি এই বেসিক কনসেপ্টে আরেকটু ধারণা দিলাম বই কি। আমরা বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিগত বছরে পড়েছে এমন একটি কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাতে যাচ্ছি। তো শুরুতেই তোমরা একটু কোশ্চেনটা একটু দেখে নাও, এটি হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। সেটি দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা পড়েছে 2012-এ, সেটি হলো দ্য ফলোয়িং ডেটা আর রিলেটেড টু দ্য তাজিন কোম্পানি লিমিটেড। এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে যেটি করতে হবে সেটি হলো রিকোয়ারমেন্টে লেখা আছে, দেখো ডিরেক্ট লেবার কস্ট ক্যালকুলেশন করো এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য পিরিয়ড। টোটাল লেবার কস্ট কত হয়েছে এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য পিরিয়ড, উক্ত সময়কালে কত টাকার ম্যাটেরিয়াল পারচেস করা হয়েছে। সো আমি এই ম্যাথ দুটি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাতে যাচ্ছি। ওকে, তো তোমরা যেটি করো সেটি হলো, দেখো আগে প্রশ্নটা পড়ে আমরা একটু বুঝে নিই। শুরুতে যেটি লেখা আছে দেখো, ফিনিশ গুডস এন্ডিং টাকা 95,000 টাকা, বিগিনিং টাকা 1,10,000 টাকা। ফিনিশ গুডস বা স্বয়ংসম্পূর্ণ মালামাল বা পণ্যদ্রব্য কোনটি? যে মালামাল একবার 100% তৈরি হয়ে গেছে এমন প্রস্তুতকৃত মালামাল বছরের শুরুতে ছিল 1,10,000 টাকার, বিগিনিং টাকা 1,10,000, বাট এন্ডিং বছর শেষে এটি 95,000 টাকার এখনও প্রতিষ্ঠানে আছে। ওয়ার্ক ইন প্রসেস চলমান প্রোডাক্ট, অর্থাৎ 50% সাপোজ তৈরি হয়েছে এখনও ইনকমপ্লিট আছে এমন প্রোডাক্ট বিগিনিং বছরের শুরুতে ছিল 70,000 টাকার, বছর শেষ হয়ে গেছে এখনও 80,000 টাকার চলমান প্রক্রিয়াধীন প্রোডাক্ট রয়েছে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস বা প্রত্যক্ষ কাঁচামাল বছরের শুরুতে ছিল 90,000 টাকার, বছর শেষ হয়ে গেল এখনও কাঁচামাল 95,000 টাকার প্রতিষ্ঠানে পড়ে আছে। কস্ট ইনকার্ড ডিউরিং দ্য পিরিয়ড, এবং উক্ত সময়কালে যে ব্যয়গুলো সংগঠিত হয়েছে সেটি হলো, একটা হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, বলা হয়েছে বিক্রয়ের জন্য অ্যাভেলেবেল প্রোডাক্ট প্রতিষ্ঠানে পড়ে আছে 6,84,000 টাকা। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হয়েছে 5,84,000 টাকা, টোটাল উৎপাদন ব্যয়। আমি বলেছি এই ম্যানুফ্যাকচারিং কস্ট বেসিক্যালি তিনটা খরচের সমন্বয় হয়ে থাকে। একটি হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার করেছে, ডিরেক্ট লেবার কস্ট, এই দুটি যোগফল কিন্তু
এবং ফ্যাক্টরি ওভারহেড কারখানার উপরিব্যয়, এই তিনটি খরচের যোগফল কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো যেহেতু রিকোয়ারমেন্ট 1 আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ডিরেক্ট লেবার কস্ট ক্যালকুলেট করে দেখাও, প্রত্যক্ষ শ্রম। আমি যেটি করছি দেখো, সেটি হলো একটু মিডিল পজিশনে শো করি যেন হোয়াইট বোর্ডটা তোমরা দেখতে পাও। সাইমultaneously আমরা যেটি করব সেটি হলো হোয়াইট বোর্ডটাও দেখতে পাচ্ছি এবং স্ক্রিনে ম্যাথটাও আশা করি দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তো দেখো আমি যেটি ক্যালকুলেশন করব রিকোয়ারমেন্ট 1 আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। রিকোয়ারমেন্ট 1 ডিরেক্ট লেবার কস্ট, প্রত্যক্ষ শ্রম বাবদ কত টাকা ব্যয় করা হয়েছে, ডিরেক্ট লেবার কস্ট, প্রত্যক্ষ শ্রম ব্যয়। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এই প্রতিষ্ঠান প্রোডাক্টটা তৈরি করতে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত টাকা হয়েছে দেখি। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট প্রোডাক্টটা তৈরি করতে যে টোটাল উৎপাদন ব্যয় হয়েছে 5,84,000 টাকা। হোপফুলি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। এখন আমি শুরুতেই যে বেসিক কনসেপ্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম এই ম্যানুফ্যাকচারিং কস্ট বেসিক্যালি তিনটি খরচের সমন্বয়ে হয়। একটি হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার করেছে কত টাকা, ডিরেক্ট লেবার কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড। সো লেবার কস্টটা জানতে চাওয়া হয়েছে। তো এখান থেকে তিনটে খরচের যোগফল এটি, দুটি খরচ বাদ দিলেই কিন্তু আরেকটি খরচটা পাওয়া যাচ্ছে। এটি ভেরি সিম্পল। তো মাইনাস, আমি এখান থেকে দুটি খরচ বাদ দিয়ে দিচ্ছি। মাইনাস একটি হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, ডিরেক্ট ম্যাটেরিয়াল, প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কত টাকা দেখো। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড হয়েছে আমার 1,93,000 টাকা। সেটি আমাকে মাইনাস করতে হবে। 3 আর 1 হলে 4 হয়, 9 আর 9 হলে 18 হয়, হাত 1 আর 1 2, 3,91,000 টাকা আসছে দেখো। এটি মাইনাস করার পর আসছে 3,91,000 টাকা। 000, 3 আর 1 হলে 4, 9 আর 9 হলে 18 হয়, 3,91,000 টাকা। এখান থেকে আমাকে আরেকটি খরচ মাইনাস করতে হবে আমরা, ফ্যাক্টরি ওভারহেড। তো শুরুতে আমরা এটিকে উল্টাভাবে করা যেত। আগে ফ্যাক্টরি ওভারহেড মাইনাস করে তারপর ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড মাইনাস করলেও হতো। আমি যদি এটি করে ফ্যাক্টরি ওভারহেড পরে মাইনাস করি কোনো অসুবিধা নাই। ফ্যাক্টরি ওভারহেড কারখানার উপরিব্যয়, ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরিব্যয় আছে এই ম্যাথমেটিক্সে দেখো 1,67,000 টাকা। তাহলে যেহেতু ম্যানুফ্যাকচারিং কস্টটা উৎপাদন ব্যয়টা তিনটি খরচের সমন্বিত রূপ, একটি হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, ফ্যাক্টরি ওভারহেড, আর একটি হলো লেবার কস্ট। তো তিনটে খরচের যোগফল থেকে দুটি মাইনাস করে দিলে কিন্তু অটোমেটিক্যালি লেবার কস্টটা চলে আসছে আমার। সো এটি মাইনাস করো। 000, 7 আর কত হলে 11 হয়, 7 আর 4 11, হাতে 1 আছে, 7 আর 2 9, 2,24,000 টাকা। দিস ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইজ দ্য ডিরেক্ট লেবার কস্ট। ওকে, এটি হলো প্রত্যক্ষ শ্রম ব্যয়। তাহলে ডিরেক্ট লেবার কস্ট আসছে আমার, ডিরেক্ট লেবার কস্ট আমি একটু সংক্ষেপে লিখেছি, ডিরেক্ট লেবার কস্ট 2,24,000 টাকা। তাহলে এটি হলো রিকোয়ারমেন্ট 1, ডিরেক্ট লেবার কস্ট হাউ টু ক্যালকুলেট। তোমরা নিশ্চয়ই এটি একটি ফর্মাল শিডিউলে প্রেজেন্ট করবে। আমি যেহেতু স্ক্রিনও দেখাতে চাচ্ছি, হোয়াইট বোর্ডও দেখাতে চাচ্ছি, এই কারণে একটু লিমিটেশন আছে, সংক্ষেপে লিখেছি অনেক কিছুই, একটু বুঝে নিবে আশা করি। ওকে, আরেকটি রিকোয়ারমেন্ট প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তোমাদের কাছে, সেটি হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য পিরিয়ড, উক্ত সময়কালে কত টাকার প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় করা হয়েছিল। এটি আমরা ক্যালকুলেট করে দেখাবো এখন, কত টাকার প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় করা হয়েছিল। তো কত টাকার কাঁচামাল ক্রয় করেছিলাম সেটি জানার আগে আমি টোটাল সারা বছরে কাঁচামাল কত টাকার ব্যবহার করেছি, ব্যবহার করার মতো ছিল কত টাকার, এটি জানতে পারলে সব থেকে ভালো হয়। সাপোজ কাঁচামাল ব্যবহার করার মতো ছিল 2 লক্ষ টাকার, বছর শেষে 1 লক্ষ অব্যবহৃত আছে, তাহলে বোঝা যাবে ব্যবহার করেছি কতটুকু, এবং যেটা ব্যবহার করেছি তার মধ্যে বছরের শুরুতে যতটা ছিল সেটা মাইনাস করলে নতুন করে কতটা ক্রয় করেছি তা কিন্তু বের করা যায়। যেমনটি দেখো আমি এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি। তাহলে এটি হলো রিকোয়ারমেন্ট 2, 2 নম্বর রিকোয়ারমেন্ট বা রিকোয়ারমেন্ট 2 হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা পারচেস করেছে। তো
তো শুরুতে আসো, এই উক্ত প্রতিষ্ঠান ডিরেক্ট ম্যাটেরিয়াল ব্যবহার করেছে কত টাকা। প্রোডাক্ট তৈরি করতে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড হয়েছে, প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার করা হয়েছে 1,93,000 টাকা। এটি অলরেডি উক্ত প্রতিষ্ঠান ব্যবহার করেছে। আবার বছর শেষে ব্যবহার হয়নি এমন এখনও পড়ে আসছিল কত টাকার, একটু দেখি। উপরে দেখো, টপ অফ দ্য পেজের স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিরেক্ট ম্যাটেরিয়ালস প্রত্যক্ষ কাঁচামাল বছরের শুরুতে ছিল 90,000 টাকা, বা বছর শেষ হয়ে গেছে এখনও 95,000 টাকার অব্যবহৃত আছে। তাহলে ব্যবহার করেছে 1,93,000 টাকার। এখন এন্ডিং র মেটেরিয়ালস আছে, এন্ডিং ডিরেক্ট র ম্যাটেরিয়ালস বছর শেষ হয়ে গেল, এখনও প্রত্যক্ষ কাঁচামাল প্রতিষ্ঠানে পড়ে আছে 95,000 টাকা। তাহলে কাঁচামাল ব্যবহার করার মতো টোটাল প্রতিষ্ঠানে ছিল 2,88,000 টাকার। এটি হলো ম্যাটেরিয়ালস, ডিরেক্ট ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজড, ব্যবহার করতে পারতাম এমন প্রত্যক্ষ কাঁচামাল অ্যাভেলেবেল যেটি পড়ে আছে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজড, ব্যবহার করতে পারবো এবং এমন অ্যাভেলেবেল প্রতিষ্ঠানে পড়েছিল 2,88,000 টাকা ডিরেক্ট ম্যাটেরিয়ালস। এখন প্রশ্ন হলো, আমি এই 2,88,000 টাকার মধ্যে প্রশ্নকর্তা জানতে চেয়েছে তোমার কাছে যে কত টাকা নতুন করে উক্ত বছরে পারচেস করেছিলে। তো সারা বছর ধরে দেখা গেল প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবো এমন ডিরেক্ট ম্যাটেরিয়াল ছিল 2,88,000 টাকার। এর মধ্যে বছর শুরুতে যেটি বিগিনিং ইনভেন্টরি মানে প্রতিষ্ঠানে গুদামে রক্ষিত ছিল সেটি মাইনাস করলে বোঝা যাবে উক্ত বছরে আমি কত টাকার ম্যাটেরিয়াল পারচেস করেছিলাম। কাজে জাস্ট এটি আমাকে যেটি করতে হবে, লেস এখান থেকে মাইনাস করে দিব বিগিনিং র ম্যাটেরিয়ালস, বছরের শুরুতে প্রতিষ্ঠানে কত টাকা র ম্যাটেরিয়াল ছিল। বিগিনিং র ম্যাটেরিয়ালস বা ডিরেক্ট ম্যাটেরিয়ালস বছরের শুরুতেই প্রত্যক্ষ কাঁচামাল ছিল 90,000 টাকা। তাহলে বোঝা গেল আমি নতুন করে উক্ত প্রতিষ্ঠান 1,98,000 টাকা র ম্যাটেরিয়ালস উক্ত বছরে ক্রয় করেছে। সো দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট টু ডিরেক্ট ম্যাটেরিয়ালস পারচেসড। ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেসড করেছে কত টাকা, 1,98,000 টাকার। সো এটি ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস রিকোয়ারমেন্ট 2। তোমরা যেটি করবে অবশ্যই এটি একটি ফর্মাল শিডিউল, এভাবে টেবিল করেই দেখাতে হবে তোমাদেরকে। আমি একটি ছোট্ট হোয়াইট বোর্ড পাশাপাশি স্ক্রিন চেষ্টা করছি তোমাদেরকে একটু বোঝানোর। আর যেহেতু আমি লাইভ ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা লাইভ ক্লাসে আসতে পারো। কলেজের ওয়েবসাইটে ক্লাস শিডিউল দেওয়া হয়েছে লাইভ ক্লাসের, সেখান থেকে শিডিউলটা ফলো করে আসতে পারো। আজকে পর্যন্তই। 3 নম্বর ক্লাসে আমি আবারও বেসিকটা ইন ডিটেলসে পড়ানোর চেষ্টা করব, বিকজ ক্লাস 3 বেসিক্যালি পার্ট সি এর যে ডিটেলস কোশ্চেন হলে কীভাবে আনসার করতে হবে এটি নিয়ে আমি কথা বলবো। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।